রেনু, রেনু, রেনু। কে জানত সরকারবাড়ির এই রেনুর প্রেমে নাহিদ মোল্লা একদিন পা পিছলে হাঁটু ডুবাবে। শীর্ণকায় কিশোরী, চ্যাপ্টা লম্বা নাক, ছোট্ট চিকন একজোড়া ঠোঁট, পাতলা চামড়ার চর্বিহীন গাল, প্রশস্ত কপাল, মাঝারি সাইজের একজোড়া চোখ, রংতুলিতে আঁকানো মোটা জোড়া ভ্রু, পাটের আঁশের মতো কোমর অবধি দাড়ি দাড়ি চুল, বাঁশের কঞ্চির মতো কোমর, সাদা ফকফকা গায়ের রং। কি আছে রেনুর মাঝে? কিছুই নেই। নাহিদের সামনে সমালোচনা করতে গেলেই নাহিদের কি রাগ। মুখে মুখে জবাব। রেনুর মাঝে যা আছে তা আমার মার ঠিক করা আদরের পাত্রী রেশমি আর বাবার ঠিক করা ছোঁয়ার মাঝে একাংশও নেই। তাই নাকি? তো কি আছে তোর রেনুর মাঝে? ঘরের কথা বাইরে ফাঁস করার মতো ছেলে আমি না। তার উপর যদি হয় তা আমার রেনুর সম্বন্ধে। হাফিজা বেগম আড়ালে মুখ লুকায়। হায় হায় কি লজ্জা! বেশরম ছেলে পয়দা করে মান সম্মান ঢুকতে গেল তার। কাউকে শরমায় না, গুরুজন মানে না। ভাগ্যিস বাড়ির বাইরে কেউ কথা চালান করে না, তাহলে বোধহয় এতদিনে গ্রোয়ামে মুখ দেখানো যেত না। দিন দিন পাগলামি বাড়তেই থাকে নাহিদ মোল্লার। সেই পাগলামিগুলো আবার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বাড়ির বাইরে নাহিদ মোল্লা অতি ভদ্র শান্তশিষ্ট বংশের গর্ব। শুধু বাড়ির মানুষগুলোই জানে নাহিদ মোল্লা কত বড় লেজ বিশিষ্ট। তার উপর এই হুটহাট গজানো লেজের নাম হল রেনু। হাফিজা বেগম এই খবর শেষমেশ আর না চেপে রাখতে পেরে বাধ্য হয়ে নরেন মোল্লার কানে তুলে। নরেন মোল্লার বড় বাজারে জমজমাট ব্যবসা। সার কীটনাশকের বড় ডিলার। 3 ভাই একসাথে ব্যবসা সামলায়। মেজ ভাই গত বছর চাউলের ব্যবসাটাও যোগ করেছে। ছোট ভাই হার্ডওয়্যারের ব্যবসা শুরু করবে বলে ঠিক করেছে। বড় বাজারে দোকানের পরিধি বেড়েছে। পেছনে দিকে যে খালি জমিটা ছিল লালন পোদ্দারের থেকে লাখ 20 টাকা দিয়ে কিনে নিয়েছে। সেখানে 3তলা ফাউন্ডেশন দিয়ে দোকান তোলা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। প্রথম তলায় ফার্নিচারের দোকান, দ্বিতীয় তলায় জামা কাপড়ের দোকান, তৃতীয় তলায় জেন্টস সেলুন, গার্লস পার্লার দেওয়া হবে। বিল্ডিংয়ের নাম মোল্লা মার্কেট। ভাড়ার জন্য বায়নাও দিয়ে রেখেছে। এলাকার নামি দামি টাকাওয়ালা নরেন মোল্লা বাড়ির কোনো খবরই কখনো রাখেন না। স্ত্রীর উপরে ঘর সামলানোর দায়িত্ব দিয়ে নিজে বাইরেরটা সামলান। 3 ভাই একই অবস্থা। ছেলে সম্পর্কে এমন নালিশ পেয়ে তিনি মোটেই বিচলিত হলেন না। নিরালয়ে ছেলেকে ডেকে পাশে বসালেন। গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার মা তোমার নামে একটা নালিশ করেছেন? তা কি সত্যি? আমি অনেক ভুল করি বাবা। মা আমার নামে কি নালিশ করেছেন যদি বলতেন আমি উত্তর দিতে পারতাম। রেনু নামের একটা মেয়েকে নিয়ে নাকি তুমি বাড়িতে খুব মাতামাতি করছ? নাহিদ তৎক্ষণাৎ মাথা নিচু করল। দ্বিতীয়বারের জন্য ভুল করেও মুখ তুলল না। মা যে এই বিষয়ে এসে নালিশ জানাবে সেটা সে জানত না। 2 দিন আগেই সে মাকে পাশে বসিয়ে বুঝিয়েছে। রেনু যে তার জন্য কি তা মায়ের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে। পেরেছেও। নাহিদের রেনুর প্রতি কতটুকু অনুভূতি তা বোঝার পর হাফিজা বেগম প্রায় কাঁদো কাঁদো হয়ে গিয়েছিলেন। হাফিজা বেগম রেনুকে দেখেছেন। নাহিদই জোর করে একদিন দেখিয়েছে। সবসময় রেনুর কথা শুনতে শুনতে তারও কৌতূহল জাগে রেনুকে দেখার। একা একাই ভেবে নেন না জানি কি সুন্দরী হবে মেয়েটা, যার জন্য তার ছেলে এত পাগল। মোল্লা বাড়ির সব পুরুষই সৌন্দর্য চিনে। মেয়ে বলো বউ বলো কেউই কারো থেকে কম যায় না। রেনুকে দেখে হাফিজা বেগমের মন উঠে না। ছেলেকে না করে দেন।
বোঝান এর থেকেও সুন্দর মেয়ে বউ করে আনবেন। নাহিদ না মানলে বাবার দোহায় দেন। বকা ঝকাও করেন যাদেরকে নিয়ে। নাহিদের ছোট চাচি রেগে গিয়ে বলেন, কোনো বাড়ির সন্তান তুমি ভুলে গেছ? নজর এত নিচের দিকে যায় কিভাবে? নাহিদ শান্ত গলায় উত্তর দেয়, আমার চোখ যা দেখে তোমাদের চোখ তা দেখতে পায় না। আমার চোখ দুইটা যদি খুলে তোমাদের চোখে লাগাতে তাহলে বুঝতে আমার রেনু কত সুন্দর। তাকে দমানো যায় না। তাকে দমানো সম্ভব না। হাফেজা বেগম জানেন। হার মেনে নেন। ছেলেকে বলেন ব্যাপারটা তিনি দেখবেন। কিন্তু নরেন মোল্লার সামনে বিষয়টা বাজেভাবে উপস্থাপন করবেন ধারণা করেনি। নাহিদ মায়ের উপর ভরসা করে কষ্ট পায়। নরেন মোল্লা নাহিদকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। রেনু সরকার বাড়ির মেয়ে না? নাহিদ অল্প একটু মাথা তুলে বলে, জি বাবা। মেয়েটা কেমন দেখি খোঁজ নিই। নাহিদ পুরোপুরি মাথা তুলে তাকায়। ঠোঁটের কোনো হাসি ফুটিয়ে আবার চুপচাপ হয়ে যায়। ভয়টা আর বুকের ভেতর নেই। সালাম দিয়ে উঠে যায়। দরজার সামনেই দাঁড়িয়ে ছিল হাফেজা বেগম। নাহিদ অভিমান নিয়ে মায়ের দিকে তাকায়। অভিযোগটাও করে বসে, তোমার থেকে এটা আশা করিনি মা। আমি কি করলাম? তোর ভালোর জন্যই তো। নালিশ জানাবে তাই না? তুই কি ভাবিস বোঝাতে গেলে তোর বাবা বুঝত? সেই লোকের সংসার আমি করি। আমি জানি উল্টোরথের মানুষদের উল্টোভাবেই ম্যানেজ করতে হয়। আমার রেনুকে তোমার পছন্দ না কেন মা? ছোট মেয়ে, বাঁশের কঞ্চির মতো চেহারা, মায়ের কোলে বসে থাকার কথা আর তুই সংসারে ঢুকাইতে চাইছিস? সংসার এত সহজ না। নাহিদ হাসে। তুমি তো আছো মা, কোলে নিয়ে বসে থাকবে। চেহারাও তেমন কিছু না, যত্ন নিয়ে সুন্দর করে ফেলবা। গায়ে গোশত হলেই দেখবে সুন্দর লাগতেছে। তো আমি কি এই বয়সে বাচ্চা পালব? তোমার না শখ অনেক একটা মেয়ে পালার? উত্তরের বাড়ির রহিমা চাচির মেয়েকে নিয়ে হায়রে টানাটানি। সেসব তো আমি ভুলি নাই মা। সে তো দিলও না মেয়েটাকে। একটা মেয়ের জন্য কত কি করলাম। আল্লাহ দিলেন না। হুম মা, বাবাকেও তো কম জ্বালাও নাই। সেটা কি আমরা জানি না? হাফেজা বেগম চোখ পাকায়। নাহিদ ভ্যাবলার মতো হাসে। হাফেজা বেগম ধমকান, সর সামনে থেকে। মায়ের হাতের থাপ্পড় পড়ে পিঠে। আহ, থাপ্পড়ও এত মিষ্টি কেন লাগে? নরেন মোল্লা রেনু সম্পর্কে খোঁজ লাগান বিশ্বস্ত লোক দ্বারা। তিনি ব্যস্ত মানুষ, নিজে গিয়ে খোঁজ খবর নেবার সময় নেই। ছেলের পছন্দ তাই হেলা ফেলা করার ও সুযোগ নেই। নাহিদের কানে কথাটা যেতেই নাহিদ দোকানের কর্মচারীকে বলে দোকান দেখে রাখতে। সে একটু আসছে। ক্যাশ বাক্সের উপর থেকে রোদচশমাটা হাতে নেয়। হোন্ডা ছুটিয়ে চলে স্কুলের সামনে। স্কুল ছুটি হয়নি, আরও পরে হবে। তবে ক্লাস হচ্ছে না, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সামনে, তাই মাঠে ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাচ্ছে। নাহিদ প্যান্টের পকেটে হাত রেখে রেনুকে খুঁজতে থাকে। ওই তো ওই যে, রেনু দড়িলাফ দিচ্ছে। নাহিদ ভাই ডাকছেন? হুম। খেলা দিলই? দৌড়ে এবার আমি ফার্স্ট হব দেখে নিবেন। আচ্ছা। এখন একটা দৌড় দিয়ে ওই যে রেনুকে ডেকে নিয়ে আয় তো দেখি তোর কেমন কারেন্ট। হাতের মোয়া। এই যাব আর এই আসব। যা। রেনুর হাতে দড়ি। এইমাত্র দল থেকে কাটা গেছে সে। রীতিমতো হাঁপাচ্ছে।
টুটুল দৌড়ে গিয়ে দড়ি ধরে। রেনু চমকে তাকায়। টুটুল কুলির মতো বলে, রেনু আপু তোমাকে ডাকে। এক্ষুনি চলো, আমার হাত সময় কম। কে ডাকে? নাহিদ ভাই। ওই যে। টুটুল আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রেনু টুটুলের ইশারা তাক করে দেখে নাহিদ মোল্লা দাঁড়িয়ে আছে। মাথার উপর বিরাট কৃষ্ণচূড়া গাছ। গাছের ছায়ায় দাঁড়িয়ে সে রোদ চশমা চোখে পড়ে। গায়ে লাল কালো গ্রামীণ চেকের শার্ট। রেনু মাথা নাড়ে। না, যাব না। তাড়াতাড়ি চলো। উনাকে গিয়ে বল ফুফুর বকেয়া সব দিয়ে দিছি। ঋণ পরিশোধ। টুটুল দৌড়ে এসে বলে, নাহিদ ভাই, ঋণ পরিশোধ। আসতে চায় না? কি বলে? বলছে বকেয়া সব দিয়ে দিছে। চুরি যে করেছে সেটা কিভাবে ফেরত দিবে? কথাটা শুনেই টুটুল আবার দৌড় দেয়। এক প্রকার বগলদাবা করেই ধরে আনে রেনুকে। সামনে এসে দাঁড়িয়েই রেনু তেজের সাথে জানতে চায়, নাহিদ ভাই, আমি আপনার দোকানের কি চুরি করছি? এত বড় কথাটা আপনি বলতে পারলেন? তুই যে আমার দোকানে চুরি করছিস সেটা কে বলল? রেনু টুটুলের দিকে তাকায়। নাহিদ বলে, ওসব ছাড়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হাতে বেশি সময় নাই। দোকানে মজনুরে বসিয়ে আসছি। এদিকে আয়। নাহিদের হাতে একটা ফুলকাটা আমড়া, উপরে বিট লবণ দেওয়া। মাত্রই কিনল রেনুর জন্য। দাম 5 টাকা। নে ধর। খাইতে খাইতে কথা কই। রেনু একবার নাহিদের মুখের দিকে তাকায়। তারপর আমড়ার কাঠি হাতে নেয়। এক স্লাইস মুখে দিয়ে বলে, আপনিও নেন। না, তুই খা। শোন, তুই বড় হইছস, কয়েক মাস পর এসএসসি দিবি। এখন থেকে আর লাফালাফি করিস না। আমি কি বান্দর তাই লাফাবো? আরে তারা ছেড়ি, এইটা বলি নাই। স্কুলে খেলা হলে হোক। তোর কি দরকার খেলা দেবার? মানুষে খারাপ বলবো। তুই খেলা দিবি না। মানুষে খারাপ বললে আমার কি? তোর কিছু না হলেও আমার অনেক কিছু। তুই খেলা দিবি না। আর রাস্তায় ছেলে মানুষের মতো শার্ট প্যান্ট পরে ঘুরবি না। 3 পিচ পরবি। মাথায় কাপড় দিয়ে চলবি। ছেলে মানুষের শার্ট প্যান্ট আপনারে কে বলল? লেডিস প্যান্ট শার্ট পরি। ফ্যাশন সেন্স নিয়ে ঘুরি। এ যুগের মেয়ে স্টাইল ছাড়া চলে না। মাথা খারাপ করবি না আমার। বিকালে খলিলের দোকান থেকে আমার কথা বলে ভালো ভালো 5টা 3 পিচ নিয়ে যাবি। আমি পরে টাকা দিয়ে দিব। পারবো না। হু। রাগ দেখিয়ে রেনু পেছনে ফিরে হাঁটা দেয়। নাহিদ তাকায়, দাঁত কটমট করে। রেনু যাওয়ার পথে একবার পেছনে ফিরেই মুচকি হাসি দেয়। নাহিদের কম্পিউটার এবং ফ্যাক্সিলোডের দোকান। বিকাশ, নগদ, রকেট সব এজেন্টই আছে। সন্ধ্যার আগে আগেই দোকানে রেনু এসে দাঁড়ায়। মজনুর দিকে একবার চোখ ঘুরিয়ে নাহিদকে বলে, উঠেন। 3 পিস নিব। খলিলরে আমার কথা বললেই চলব। আমার চলব না। আপনি আসেন। দামি দামি 6 পিস রেডিমেড 3 পিচ নেয় রেনু। দোকান থেকে বেরিয়ে মুখটা ছোট করে ফেলে। নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে? মুখটা ওই রকম করার কি হয়েছে? দর্জির কাছে দিলই চাপায় দিব। তোর শুকনা বডি নিয়ে আমি কিছু বলছি? রেনু মাথা নাড়ে। না, বলেন নাই। কিন্তু বাড়িতে কি বলবো? আবার আমারে দেখে মানুষ হাসব। বলবি জমানো টাকা দিয়ে কিনছিস। মাগরিবের আজান দিচ্ছে। নাহিদ রেনুর পোশাক দেখেই বিরক্ত হয়।
অ্যাশ কালার প্যান্টের উপর উরু অবধি গোলাপি টপস পরে আছে। চুলগুলো কাঁধের দুই পাশ দিয়ে বুকের উপর ছাড়া। নাহিদ হাতের শপিং ব্যাগ থেকে একটা 3 পিচের উড়না বের করে ঝটপট মাথায় পেঁচিয়ে দেয়। রেনু চিৎকার করে উঠে, এই কি করেন? আজান দিচ্ছে শুনস না? ভালোভাবে মাথায় পেঁচা, চুল যেন না দেখা যায়। আচ্ছা, নামাজ পড়স? পড়ি। নামাজ শেষে আমার জন্য দোয়া করবি। খোদার কাছে অনেক বড় একটা জিনিস চাইছি। জিনিসটা না পেলে আমার বাঁচার সম্ভাবনা নাই। অনেক বড় জিনিস? হ। লম্বায় 5 ফুট 3.5 ইঞ্চি, ওজন 39 কেজি। রেনুর সাথে নাহিদের দেখা সাক্ষাৎ নাই। এদিকে বাড়িতে থাকাকালীন নাহিদ সর্বদা অস্বস্তিতে চলাফেরা করে। চাচিরা যাই বলুক, আজকাল চাচারা কেমন করে যেন তাকায়। নাহিদ বুঝে এই তাকানোর মানে। একে তো সরকার বাড়ির ধনসম্পদ তাদের তুলনায় কম, তার সাথে রেনুকে তেমনটা কেউ পছন্দ করেনি। দিন 3 পর নরেন মোল্লার ঘরে নাহিদের ডাক পড়ে। নাহিদ নিজের 2 চাচার উপস্থিতিও অবলোকন করে। কেন জানি আজ নাহিদের ভয় লাগে না। মনের জোরে তার ভয় ডর উধাও হয়ে গিয়েছে। সালাম দিয়ে ছোট চাচার পাশে গিয়ে বসে। মেজো চাচা বলে, আব্বা তোমার সাথে কিছু কথা কইতে চাই। তুমি বড় ভাইয়ের কাছে একটা আর্জি পেশ করছো সেই ব্যাপারে। বড় ভাই আপনিই কন। নাহিদ নড়েচড়ে বসে। এতক্ষণে তার একটু ভয় ভয় লাগছে। মনে মনে আল্লাহকে ডাকে, সরকার বাড়ির মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নিলাম। তোমার চাচাদের মোটেই পছন্দ হয় নাই। ছোট মেয়ে, তোমার বয়সের সাথে অনেক ফারাক। তুমি মোল্লা বাড়ির ভবিষ্যৎ কর্তা। তোমার বউ হবে গিন্নি। কত দায়িত্ব একজন গিন্নির তোমার মারে দেখে বোঝো। নরেন মোল্লার কথা শুনে নাহিদ ছোট চাচার দিকে তাকায়। ছোট চাচা মাথায় হাত রেখে বলে, রেনু মেয়েটা সব দিক থেকে বিবেচনা করলে তোমার যোগ্য না। যোগ্যতা প্রমাণের সুযোগ দিবেন না আব্বা? এখনই বলতেছি না, রেনু এইচএসসি দেখ, তারপর না হয়। চোখ নামিয়ে নেয় নাহিদ। চাচারা অবাক হয়। মুখের উপর কথা বলা ছেলে নাহিদ নয়। আজ নিজের বিয়ের জোর দিতে এত পরিবর্তন। নাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলে, রেনুরা 2 ভাই 2 বোন। বড় 2 ভাই শহরে চাকরি করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বোনের বিয়ে হয়েছে, জামাই আর্মি অফিসার। সেখানে নাহিদ কিছুই না আব্বা। আপনার টাকা পয়সার ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্তই, এর বাইরে না। টাকা আছে, উচ্চ শিক্ষা নাই, যোগ্যতা নাই, উচ্চ শিক্ষার সম্মান নাই। আজ আপনি বলছেন রেনু আমার যোগ্য না। একদিন ঠিকই দেখবেন কোনো বড় চাকরিওয়ালার সাথে রেনুর বিয়ে হবে। এই কথা যদি রেনুর আব্বা বলে আমি তার মেয়ের যোগ্য নয়? নরেন মোল্লা গম্ভীর হলেন। 2 ভাই পরস্পর 2 ভাইয়ের দিকে তাকালেন। তুমি এখন যাও নাহিদ, পরে এই বিষয় নিয়ে কথা হবে। নাহিদ তড়িৎ গতিতে বাবার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত মুঠোতে নিয়ে আকুল হয়ে বলে, রেনু মেয়েটারে আমার খুব পছন্দ আব্বা। আপনি আজ পর্যন্ত আমার কোনো আবদার পূরণ না করে থাকেন নাই। এইটা আমার শেষ আবদার আব্বা। উঠো, আমি আরেকটু চিন্তা করে নেই। রেনুর হাতের মুঠোয় সবুজ রঙের ছোট্ট চিরকুট। স্কুলে আসতেই ময়না হাতে গুজে দিয়েছে। এখন রেনুর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। রেনু মিথ্যা মিথ্যা ধমক দেয়, খবরদার হাসবি না। চোখের সামনে থেকে সর। এত বড় একটা কাম করে দিলাম, এখন দাম নাই। কই রে নাহিদ ভাই? তার দোকানে।
আমারে দেখে ডাক দিল। গেলাম। হাতে চিরকুটটা দিয়ে কইল তোরে দিতে। আর কিছু দেয় নাই? না। কি লেখা আছে রে? দে না একটু পড়ি। আমার চিরকুট তুই পড়বি কেন? আরে দে না। বান্ধবী তো। না। সর বলতেছি। দিব না। দুইজনের টানাটানিতে চিরকুট ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। রেনুর চোখে টলমলে পানি। ময়না দুই পা পিছিয়ে যায়। ক্ষমা চাওয়ার আগেই রেনু দৌড় দেয়। শহীদ মিনারের পেছনে এসে বসে কাগজের দুইটা ভাগ জোড়া লাগায়। রেনু, আমার প্রিয়তমা। রেনু পাতলা পিলপিলে ঠোঁট গলিয়ে হাসে। এরকম অনেক চিরকুট আছে তার কাছে। নাহিদের দেওয়া। বুদ্ধি করে প্লাস্টিকের ব্যাংকে ফেলেছে ভাঁজ করে। যেন সেই ব্যাংক কাটার আগে এই চিরকুট কারো হাতে না পড়ে। একটা চিরকুটেই কাজ হয়েছে। টিফিন টাইমে নাহিদ পেল তার কাঙ্ক্ষিত মানুষটার দেখা। দোকানের ভেতর বেঞ্চিতে গিয়ে বসল রেনু। নাহিদের মুখে হাসি। মন ভরে একবার রেনুকে দেখে বলে, টিফিন টাইম? হুম। কিছু খা। কি খাবি পেঁয়াজু? সিঙ্গারা? ডাল পুরি। রেনুকে দেখেই মজনু দোকানের বাইরে বেরিয়ে এসেছে। দুপুর বেলায় কাঠফাটা রোদে বাজারে তেমন মানুষজন নেই। নাহিদ মজনুকে ডাকে, ওই মজনু, তোর ভাবির জন্যে 20 টাকার ডালপুরি নিয়ে আয়। রেনু কিঞ্চিত লজ্জা পায়। খুটখুট করে নাহিদের ফোনে হাত বাড়ায়। নাহিদ লক ছাড়িয়ে দিল টেম্পল রান খেলতে বসে। নাহিদের ফোনে বেশ কয়েকটা গেমসের অ্যাপস নামানো আছে। রেনুর জন্য। মাঝে মাঝে এসে রেনু গেমস খেলে। নাহিদ রেনুকে দেখতে দেখতেই বলে, রেনু, তোরে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেই? সর্বনাশ। কিসের সর্বনাশ? তোরে সাথে রাত বিরাতে কথা বলতে মন চায়। তোরে দেখতে মন চায়। ভিডিও কলে দেখতেও পারবো। আম্মা আমারে ঝাড়ু দিয়ে পিটাবো। মজনু এসে দাঁড়ায়। ভাবি নেন আপনের ডালপুরি। সালাদ বেশি করে আনছি। ভাবি ডাক শুনে রেনু আবারও লজ্জা পায়। মজনু দাঁত বের করে হাসে। নাহিদ মুগ্ধ হয়ে দেখে রেনুর ডালপুরি কামড়ে খাওয়া। তুমি আজাদ সরকারের মাইয়া না? জি। মোল্লা মার্কেটে কি করো? ফ্লেক্সিলোড করতে আসছি। ফুফুর নাম্বারে। ও আচ্ছা, নাহিদের দোকানে। যাও মা যাও। রেনু বড় বড় পা ফেলে স্কুলের দিকে যায়। নাহিদের দোকান থেকে বের হতেই সামনের চায়ের দোকানে বসা মেম্বার সাব ডাক দেয় রেনুকে। মেম্বার সাব মাইয়াডারে কি মনে কইরে ডাক দিলেন? তোফাজ্জল, বেশ কয়দিন ধরে খেয়াল করছি মাঝে মাঝেই মাইয়াডারে নাহিদ মোল্লার দোকানে দেখা যায়। ব্যাপারটা ভালা লাগতাছে না। কিশোরী মাইয়া কখন কি ঘটনা ঘটায়া ফালায়। সরকার সাহেবের সাথে কথা কইবেন? না। নরেন মোল্লার সাথে বসব। আজাদের মাইয়া অবুঝ হলেও নরেনের পোলা তো বোঝদার। অবুঝরে বোঝ দিয়ে কথা খরচা না করে বোঝদারের সাথে সলা পরামর্শ করা ভালো। ক্যাশ বাক্সে বসে সারাদিনের টাকা গুনতে ব্যস্ত নরেন মোল্লা। মেম্বার সাহেব ওই মুহূর্তে আগমন। আরে বসো বসো মেম্বার। রাত তো অনেক। বাড়ি ফিরবে কখন? আপনার সাথে অনেক দিন আড্ডা আলাপ হয় না, তাই দেখা সাক্ষাৎ করতে আসলাম। নাহিদ নরেন মোল্লার ডাকে নাহিদ সাড়া দেয়। জি আব্বা। রং চা দিতে ক দুইটা? জি আব্বা। নাহিদ যাওয়ার আগে মেম্বারের দিকে তাকায়। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ দেখে মেম্বার যেন বলছে, আব্বাকে বোঝান মেম্বার চাচা।
আজ সকালেই কথা হয়েছে নাহিদের সাথে মেম্বারের। মেম্বার নাহিদকে একটু সাবধানী বাণী দিতে যায়, কিন্তু পরমুহূর্তেই নাহিদের মুখে ঘটনা শুনে আশ্বাস দিয়ে বসে। যুবক ছেলে বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। সরকাররা আর মোল্লারা এলাকার মধ্যে মিলবে ভালো, আপত্তি করার প্রশ্নই উঠে না। ভাইজান, আমাগো নাহিদ তো মাশাআল্লাহ যুবক বেটা। বিয়াশাদি সম্পর্কে ভাবছেন কিছু? আপনারও তো নাতি নাতনি নিয়ে খেলার বয়স। সেই স্বপ্ন এখন আমার দুঃস্বপ্ন মেম্বার। বাচ্চা একটা মেয়েরে বিয়া করতে চায়। কি করি কত মেম্বার? মেয়ে মানুষ সাবালক হইলেই বড় হয়ে যায়। এত চিন্তা করতেছেন কেন ভাই? কারে পছন্দ করছে? বিয়ার প্রস্তাব রাখতে চাইলে কন, সম্বন্ধ নিয়া যাই। পোলাপানের সুখেই বাপ মায়ের সুখ। আজাদ সরকারের ছোট মেয়েটা, ক্লাস 10-এ পড়ে। ওই যে শুকনা করে যে। হুম, তো ভালোই তো। চোখের সামনে বড় হইল, চেনা জানা। মেয়ে ভালো, ছোট আছে, নিজেদের মতো হাতে গড়ে নেওয়া যাব। অন্দরের কারো পছন্দ না। যে সংসার করব তার পছন্দ হলেই হলো। এইটা কোনো সমস্যাই না। বটগাছের তলায় দাঁড়িয়ে নাহিদ বর্তমানে দুশ্চিন্তায় তার ভ্রু কুঁচকে আছে। সর্বক্ষণের সাগরেদ মজনু তার মোটর সাইকেলে বসে। ভাই ভাবি মনে হয় আজ আসব না। 10টা থেকে স্কুল, এখন 11টা বাজে। তোর ভাবির ক্লাস আজ 11:30 থেকে। আপনি কেমনে জানলেন? অবাক হবার কিছু নাই, সব খবরই রাখতে হয়। তোর একটা মানুষ হোক, তুইও রাখবি। মেয়েরা পাত্তা দেয় না ভাই। নাহিদ প্রত্যুত্তর করল না। দূর থেকে স্কুল ড্রেস পরা কেউ আসছে। নাহিদের ধারণা এটা তার রেনুই হবে। সকালে খাবার টেবিলে হাফিজা বেগম চুপি চুপি তাকে জানিয়েছে তার বাবা চাচারা নাকি রেনুকে দেখলে কথা বলতে চাইবে। রেনু যেন নরম হয়ে আদব কায়দা দিয়ে কথা বলে। সেজন্যই আধা ঘণ্টা থেকে নাহিদ দাঁড়িয়ে আছে বটতলায় রেনুকে আদব কায়দা শেখিয়ে সাবধান করবে বলে। শোন রেনু, সাফ সাফ কথা বলবো, কানে ঢুকিয়ে নিবি। আমার বাড়ির কেউ, স্পেশালি আমার বাপ চাচাদের কারো সামনে পড়লেই আগে সালাম দিবি। নিজের থেকেই কুশলাদি জিজ্ঞেস করবি। নম্র ভদ্র হয়ে হাঁটবি। এত কড়া লিপস্টিক লাগিয়েছিস কার জন্য ঠোঁটে? আমি তোর ঠোঁট এমনিতেই পছন্দ করি। স্কার্ফের গিঁটটু খোল, মাথায় কাপড় দে। নাহিদ নিজেই মাথায় স্কার্ফ তুলে দে। মজনু হা করে দেখে একজন প্রেমিক পুরুষ তার প্রিয়তমাকে নিজের পাশে রাখার জন্য কতভাবেই না গুছিয়ে নেয়। চলবে, আমি আগেই বলেছি ছোট ছোট পর্ব দিব। কেউ কমপ্লেইন করবেন না প্লিজ। তোর প্রেমেতে অন্ধ হলাম। 5। কি নাম তোমার মা? হুসনিয়ারা রেনু সরকার। স্কুলে শেষ? জি। বাড়ি যাই? হুম। আমারে চিনো? আমি করিম মল্ল, নাহিদের চাচা। রেনু মাথা নাড়ায়। সে চিনেছে তো। নাহিদ কি তোমারে কিছু কয়? ডিস্টার্ব করে? না চাচা, নাহিদ আমার ভাইপো, ভালো পোলা। তোমারে কেউ ডিস্টার্ব করলে আমারে জানাইও। বাড়ি যাও, আমি তোমারও চাচা। ভয় পাইও না। রেনু যেন হাফ ছেড়ে বাঁচে। এটুকু কথার জন্য ডাকতে গেল কেন? অবশ্য একই এলাকার সব জানাশোনা, জিজ্ঞেস করবেটাই বাকি। রেনু তো কিছু খুঁজেই পায় না। রাস্তার পাশে খাম্বায় হেলান দিয়ে দাঁড়িয়ে নাহিদ রেনুকে দেখেই বলে, কি বলল চাচা? বলল আপনি আমারে ডিস্টার্ব করলে তার কাছে বিচার দিতে।
খবরদার কোনো দিন আমারে ডিস্টার্ব করবেন না। নাহিদ ভ্রু কুচকায়। আমি তোরে ডিস্টার্ব করি? রেনু মুখ টিপে হাসে। উত্তর দেয় না। নাহিদ রেনু হাত ধরে। চল ডেফলা ব্রিজে ঘুরব। এখন তোরে বাড়ি ফিরতে দিব না। আব্বায় দেখে ফেলব। তারপর তোরে বউ করে আমার ঘরে তুলব। সন্ধে বেলায় পেছনে দরজা দিয়ে রেনু ঘরে ঢুকে। হাতে তার বুড়ির চুল সহ মাটির পুতুল। টেবিলের উপর রেখে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে নাহিদের কথা ভাবে। নাহিদের সাথে প্রথম আলাপটা তার দিক থেকেই হয়েছে। মোল্লা মার্কেট নামকরা অত্র এলাকায়। সেই সুবাদে নাহিদকে কে না জানে? বড়লোকের ছেলে মাঞ্জা মেরে মোটরসাইকেলে করে হাই স্কুলের সামনের রাস্তা দিয়ে ঘুরঘুর করে। কিশোরী মেয়েগুলো একবার হলেও প্রতিদিন তাকে আলোচনায় রাখে। এভাবেই কখন জানি নাহিদ মোল্লা রেনুর মনে দোলা দিয়ে দিল। ধীরে ধীরে উঠে এলো নাহিদ মোল্লার দৃষ্টিতে। রেনুর বান্ধবীরা যারা নাহিদের উপর ফিদা ছিল তাদের সাথে এখন আর বন্ধুত্ব নেই। এখন একমাত্র বান্ধবী ময়না। পুরোটা বিকেল আজ তার স্বপ্নের মতো কেটেছে। হাতে হাত ধরে ব্রিজের উপরে হাঁটা, তারপর ফুচকা হাউজের টকঝাল মিষ্টি চটপটি খেয়ে গ্রাম্য মেলা দিয়ে ঘুরে আসে। রাত বিরাতে রেনু ছটফট করে ওঠে। নাহিদের কথা বারবার মনে পড়ে। প্রার্থনা করে একবার যদি দেখা পেত। চোখ শান্তি তো মন শান্তির নাম নাহিদ মোল্লা। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রেনু। আজাদ সরকার প্রশ্ন করেন, মোল্লা মার্কেটের নাহিদ মোল্লারে তুমি চিনো? রেনুর গলা শুকিয়ে আসে। আজাদ সরকার কিছু জানতে পেরেছেন ভেবে ভয় হয়। তিনি আবার জিজ্ঞেস করেন, চিনো? রেনু ঝটপট মাথা নাড়ায়। উনার দোকানে ফুফুর ফোনে ফেকজিলোর দিতে কয়েকবার গেছিলাম আব্বা। ঠাস করে রেনুর গালে চর পড়ে। পাতলা চামড়া ব্যথায় জ্বলতে থাকে। শব্দ পেয়ে পাকের ঘর থেকে রেনু ফুফু আর মা দৌড়ে আসে। ফেকজিলোডের দোকান দুরমুট মেলায়? লজ্জা করে না তোর? এই বয়সেই ছেলে মানুষের হাত ধরে ধেই ধেই করে বেড়াস? নির্লজ্জ মেয়ে। আমিনা বেগম আতকে উঠে। ও আঞ্জুর বাপ, তুমি এইসব কি কও? আমার মেয়ে এইসব করতেই পারে না। কে তোমার কান ভাঙাইছে কও? তোমার মেয়েরে জিজ্ঞেস করো। ফেকজিলোড না? এই তুই আমার মেয়েটারে নষ্ট করলি। আমার আরেকটা মেয়ে পড়ালেখা শেষ করাইছি। কই কোনো দিন তো এসব শুনি নাই। মোবাইল দে তোর। জামাইয়ের সাথে কথা কইলে আমার মোবাইল দিয়ে কবি। আখির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আজাদ। আখির আটকানোর সাহস নেই। জল চোখে ছোট ভাতিজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটার গালে 5টা আঙুল ফুটে উঠেছে। মেম্বারকে দিয়ে বাজারে প্রস্তাব পাঠিয়েছিলেন নরেন মোল্লা। আধ ঘণ্টা পর মেম্বার এসে দেখা করে গেলেন। সেই থেকে নরেনের কি রাগ। বাড়ির মেয়ে ছেলে কাউকেই ধমকাতে বাকি রাখে নাই। ভাইদের দিকেও কড়া চোখে তাকিয়েছে। হাফিজা বেগম সাহস করে বলেন, কি হচ্ছে আপনার? মন মেজাজ এত খারাপ কেন? আমারে অন্তত কন। নবাবজাদা কই তোমার? এখনো বাড়ি ফেরার নাম নাই? কই থাকে? হাই স্কুলের সামনে, তাই না? নাহিদ আবার কি করল? চরিত্রহীন ছেলে জন্ম দিছ, আবার মুখে মুখে তর্ক করো। যাও এখান থেকে। যাও কইতাছি। নরেন মোল্লার রাগের যথেষ্ট কারণ রয়েছে। এলাকায় প্রভাবশালী উচ্চবংশের তালিকায় তার উপর কেউ নেই। সেই তার ছেলের বিয়ের প্রস্তাবে নাকচ করে, তাও আবার ছেলে উচ্চ শিক্ষিত নয় সেজন্যে।
আজাদ সরকারের ক্লাস 10-এ পড়ুয়া পাটকাঠি মেয়ের জন্য কি মাস্টার্স পাশ আসবে? ছেলেকে মারধর করে এসএসসি পাশটা করাতে পেরেছে। ভর্তি করালো ঢাকায় নর্থ সাউথে। সেই ছেলে বাড়ি ফিরে এলো। পড়ালেখা নাকি তার দ্বারা হবে না। কম্পিউটারের দোকানে বসিয়ে দিল। আজকাল পড়াশোনা ছাড়া দাম নেই। ছেলেটা বুঝল না। নাহিদ বাড়ি ফিরলে তাকে কড়া গলায় হুঁশিয়ারি দিল, রেনুর কথা ভুলে যাও। ওই মেয়ের পেছনে আর যাবে না। আমার কথা একটু ভাবেন আব্বা, প্লিজ। তোমার কথা ভেবেই আমি সরকারের নিকট প্রস্তাব রাখছি। সরকার এক কথায় বলে দিচ্ছে ইন্টার পাস ছেলের হাতে রেনুরে দিবে না। রেনুর বিয়ে অনেক আগেই ঠিক করে রাখছে তার সম্বন্ধীর ছেলের সাথে। এইবার এসআই এর পরীক্ষায় টিকছে, ট্রেনিং এ আছে। রেনুরে ভুলে যাও। ওই মেয়ে তোমার জন্য না। বাড়ি থেকে বের হস না কেন? কি সমস্যা তোর? সমস্যা আপনি। আপনি বিয়ের প্রস্তাব পাঠাইছেন কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি বলছি আমি আপনারে বিয়ে করব। ঠিক করে কথা ক। আমারে বিয়ে করবি না তো কারে বিয়ে করবি? আমার সাথে তোর প্রেম না? আব্বা বলছে আপনার আশেপাশে না যেতে। আমার বিয়ের অনেক দেরি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন, আপনি জানেন না? গ্রাজুয়েট হয়ে তারপর বিয়ে। আমি তোরে পড়ামু। বিয়ের পর পড়বি। আমি পড়ালেখা করি নাই, আমার বউ করব। আব্বারে রাজি করান। আমি কিছু কইতে পারি না। ব্যাগটা কাঁধে নিয়ে রেনু দৌড়ে চলে যায়। এতক্ষণ কলিজাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। বাবার কড়া নজর আর এক চড়ে তার শিক্ষা হয়ে গেছে। বান্ধবীকে ম্যানেজ করে স্কুলে গিয়েছে। মজনুর মাধ্যমে নাহিদের সাথে দেখা করেছে। বলতে চেয়েছিল হুমায়ুন ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক। নাহিদ যেন তাকে ভুলে যায়। ফুফু তাকে এই বুদ্ধিটা দিয়েছে। আর এটাও বুঝিয়ে দিয়েছে রেনুকে নাহিদের হাতে তার বাবা তুলে দিবে না। রেনুর বিয়ের বয়স হতে হতে হুমায়ুনের বিয়ের পারমিশন হয়ে যাবে। তারপর হুমায়ুনের সাথে রেনুর বিয়ে। এসব কথা তো রেনু মুখেই আনতে পারল না। উল্টে বলে এলো আব্বাকে রাজি করাতে। ফ্যাচ ফ্যাচ করে রেনু রাস্তাতেই কেঁদে দিল। নাহিদের জায়গায় হুমায়ুনকে সে চিন্তাও করতে পারে না। কি করে বাঁচবে সে নাহিদকে ছাড়া? চোখের জলে আবেগে কিশোরী হালকা কায়া কেঁপে কেঁপে ওঠে। ময়না মন খারাপ নিয়ে রেনুর মাথায় হাত বুলায়। ভর সন্ধ্যায় চতুর্থবারের মতো প্রস্তাব রাখে মেম্বার। নাহিদের মধ্যে 3 বার পাঠিয়েছে আজাদ সরকারের কাছে। মেম্বারের আর কি, বারবার পকেট গরম হলে অপমানও মধুর মতো লাগে। মেম্বারের কাজের খবর পেয়ে নরেন মোল্লা নিজে সাবধান করেছে। মেম্বার কানে তুলেননি। নাহিদ যে মেম্বারকেই ভরসা করেছে। আজাদ সরকার এবার বেশ বিরক্ত। আপনাদের যন্ত্রণায় মেয়েকে কি এবার ঘর বন্দি করব এটাই চান? এইসব প্রেম ভালোবাসার দাবি নিয়ে বারবার আসবেন না। মেয়ে আমি বিয়ে দিব না। এলাকার মেম্বার হয়েছেন কোথায়, আমার মেয়েটা যেন ভালো থাকে দেখে শুনে রাখবেন, তা নয় প্রেম ভালোবাসার সাপোর্ট করতে আসছেন। আপনি আমারে ভুল বুঝতেছেন সরকার সাহেব। মেয়ে কাছাকাছি থাকলে তো আপনার জন্যেই ভালো। যখন ইচ্ছা মন চাইলেই দেখতে পারবেন। আমার মেয়ের বিয়ে ঠিক। 4 বছর আগেই মেয়ের মামারে কথা দিয়ে রাখছি। আমার মেয়েরে উসলে দিবেন না। কি আর বলি সরকার সাহেব, এরপরে তো আসলেই কোনো কথা থাকে না। মেম্বার মাথা নিচু করে নেয়। আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল নাহিদ। মেম্বারের নত হওয়া দেখে আর আড়ালে থাকতে পারে না।
বড় বড় পা ফেলে বসার ঘরে প্রবেশ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা। তুমি তুমি এখানে কেন আসছ? ঘটক পাঠিয়েও হয় নাই, এখন দেখা যায় নিজেই চলে আসছ। মোল্লা বাড়ির ছেলে এত নির্লজ্জ। চাচা, আমি সরাসরি কিছু কথা কইতে চাই, আপনি প্লিজ একটু শোনেন। রেনুরে আমি ভীষণ পছন্দ করি চাচা। আমরা তো কোনো পাপ করতে চাই না, হালাল করেই রেনুরে ঘরে তুলতে চাই। রেনুর কোনো কিছুর অভাব হবে না। আপনি তো আমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন চাচা। রেনুর পড়াশোনার ও কোনো ক্ষতি হবে না। আপনি এখন না বিয়েটা দিলেন, ভবিষ্যতে রেনুরে আমার হাতে তুলে দিবেন, এইটাতে রাজি হন চাচা। অন্য কারো হাতে রেনুরে তুলে দিবেন না। আমি আপনারে কথা দিতাছি, রেনুরে খুব সুখী করব চাচা, খুব ভালো রাখব। রেনুও আমারে ছাড়া ভালো থাকব না। ওই রেনু চাচারে কষ না। পর্দার আড়ালে চমকে উঠে রেনু। নাহিদ গলার শব্দ পেয়েই বসার ঘরে দৌড়ে এসেছে। না এলে তো জানতেই পারত না তাকে পাওয়ার জন্য নাহিদ মোল্লার কত শত অস্থিরতা। রেনুর চোখ ভেজা, আবেগে ভেসে গিয়েছে সে। রেনুর উপস্থিতি সব সময় নাহিদ আন্দাজ করে নেয়, এবারেও আন্দাজে ঢিল ছেড়েছে। পর্দার বাহির হতেই আজাদ সরকার কটমট করে তাকায়, ধমকে উঠে, তুমি এখানে কি করছো? যাও, অন্দরে যাও। রেনু কেঁপে উঠে। নাহিদ তেজের সাথে রেনুকে উত্তর দিতে বলে। রেনু ভয় কাঁপছে। রেনুর মা এসে রেনুর হাত ধরে টানে। রেনু এক পাও নড়ে না। রেনু, সত্য কথাটা চাচারে ক। দেখ, তুই যদি না কস তাহলে আমারে চিরতরে হারিয়ে ফেলবি। সবাই মিলে আলাদা করে দিব আমাদের। তোর মামাতো ভাইয়ের সাথে তোরে বিয়ে দিব। আমি তোরে হারাইতে চাই না রেনুরে। ও কি বলবো? আঞ্জুরা মা, এক্ষুনি তোমার মেয়েরে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নইলে কিন্তু আগুন জ্বালাইয়ে দিব আজকে ঘরে। মেম্বার দেখে ছেলে মেয়ে সামনাসামনি বিষয়টা বেশ বেড়ে গেছে। তিনি থামাতে চেষ্টা করেন। আজাদ সরকার রীতিমত মেয়ের উপর চিৎকার করছেন। বাইরে দু একটা লোকও এসে উকি দিচ্ছে। আজাদ সরকার মেয়ের উপর এইভাবে চিৎকার করাতে উনারাও কি হয়েছে জানতে উৎসুক। রেনু যাচ্ছে না দেখে রেনুর মা ঘাড়ে পরপর দুটো চড়ও বসিয়ে দেন। রেনু কান্না স্বরে বলে উঠে, আমি নাহিদ ভাইয়ের সাথে ভালো থাকব আব্বা। পরপর দুটো চড় গালে পড়ে রেনুর। নাহিদ আটকাতে গেলে নাহিদকে ধাক্কা দিয়ে বাড়ির সীমানা থেকে বের করে দেওয়া হয়। প্রতিবেশীরা সন্ধ্যা রাতের এই খবর পাঁচকান করতে কিপটামো করে না। পুরোটা না শুনে বুঝে নিজেদের মতো কাহিনী বানিয়ে নেয়। রেনুর সাথে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়েছে নাহিদ মোল্লা। রেনুকে শাসন করে নাহিদকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজাদ সরকার। এলাকার বাজারের হট টপিক এখন রেনু এবং নাহিদ মোল্লা। নাহিদের জন্য মোল্লা বাড়ির কর্তারা বাজারে মুখ দেখাতে পারে না। তাদের ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কত বড় লজ্জার বিষয় এটা। অন্য কেউ হলে হয়তো লজ্জায় ঘরবন্দি হতো, কিন্তু নাহিদের মাঝে তেমন ভাবসাব নেই। রেনুর সাথে দেখা না হওয়াতে ছটফট করছে প্রকাশ্যেই। এর মধ্যেই ছোঁয়া নামের মেয়েটা বাড়ি বয়ে এসে একচোট কেঁদে কেটে গেছে। হৃদয় ভেঙেছে মেয়েটার। পারিবারিক সূত্রে এক প্রকার কনফার্মই ছিল সে নাহিদ মোল্লার বউ হবে। নাহিদকে নিয়ে কত শত তার জল্পনা কল্পনা। সেখানে নাহিদ তার হৃদয় ভেঙে দিবে বুঝতে পারেনি। সামনে বসে ফ্যাচফ্যাচ করে কেঁদেও নাহিদের চোখে পড়েনি। নাহিদের ধ্যান ধারণা মন সব রেনুর কাছে। অন্য কোনো রমণী তার ধারে কাছে আসবে না।
রেশমি মেয়েটা নাক ছিটকিয়েছে। চরিত্রহীন ছেলের কথা শুনতে চায় না। নরেন মোল্লা ছেলের বিয়ের কথা তুললে জানতে পারে এই সব কথা। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে বিয়ে করাতে চায়। ঘরে বউ এলে তাদের মান সম্মান নিয়ে আর টানাটানি হবে না। এদিকে মেয়ের জন্য আজাদ সরকার কোথাও মান পায় না। একটা কথা মুখে মুখে উঠার আগে অনেকেই চুপ থাকে। একবার ছড়িয়ে গেলে অনেক কথাই উঠে আসে। কেউ কেউ রসিয়ে রসিয়ে বলে, মেয়েটা আসলেই খারাপ। ঘন্টার পর ঘন্টা দোকানে গিয়ে বসে থাকে, না জানি কি করে। কম বয়সের মেয়েরে বাগে পায় নাহিদ মোল্লা তো এমনিতেই ছেড়ে দিবে না। যেখানেই যাক সেখানেই দুজনরে দেখি যুগল হয়ে ঘোরাঘুরি করে। এলাকাটা দূষিত করে দিল এরা। হাইস্কুলের 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েগুলো মিটি মিটি হাসে। সব দিক থেকে রেনু গুটিয়ে যায়। সকালবেলা খাবার খাওয়ার জন্য 2 বার এসে ফুফু ডেকে যায়। অনিচ্ছা সত্ত্বেও রেনু খাবার ঘরে যাওয়ার সময় শুনতে পায় তার আব্বা আম্মার কথা। রেনুরে নানা বাড়ি পাঠিয়ে দেও। এমন পরিবেশে মেয়েরে আর রাখতে চাই না। ভাইজানরে ফোন দিয়ে বলো রেনুরে নিয়ে যাইতে। বই খাতা নিয়ে গিয়ে ওইখানেই প্রাইভেট পড়ুক। পরীক্ষার সময় এসে পরীক্ষা দিলই চলব। হেড মাস্টারের সাথে আমার কথা হয়েছে। কোনো সমস্যা হবে না। বড় ভাইজানরে আসতে কওয়া যাবে না। এখন আসলেই তোমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা শুনব। এসব শোনার পর তার ছেলের জন্য রেনুরে নিব। তুমিই যাও ওরে রেখে আসো। হুম, ঠিক কথা বলছ। আজকের মধ্যে হাতের কাজ সারি। কাল সকালেই রেখে আসব। ওর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখো। পরদিন সকালেই রেনুর মা রেনুর ঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসে। ওগো রেনুরে বাড়িতে কোথাও পেলাম না। কি কও এসব? টয়লেটে খুঁজছ? কল পারে? অন্য ঘরে? কাপড় চোপড়ের ব্যাগটাও নাই গো ঘরে। তোমার মেয়ে আমাদের কথা না ভেবে মুখে চুলকানি দিয়ে বাড়াইয়ে গেছে। আজাদ সরকার মাথা ঘুরে পড়ে যায়। দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। চৌকাঠে লেগে কপালের পাশে ফুলে যায়। প্রতিবেশীরা ডাক্তার ডেকে আনে। রেনুর মার পাগলের মতো আহাজারিতে এতক্ষণে সবার জানা হয়ে গেছে রেনু বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে গেছে। প্রতিবেশীরা প্রেমের বিষয়ে সবটাই জানার পরেও না জানার ভান ধরে। কৌতূহল দেখিয়ে জানতে চায়, ও গিন্নি তোমার মেয়ে কার সাথে বাড়াইয়া গেছে? মোল্লা বাড়ির ওই পোলাডার লগে। ওই পোলাই তো আমার সর্বনাশটা করল গো। আমার ভোলাভালা মেয়েটারে মাথা খেয়ে কই নিয়ে গেল গো। কেউ আমার আঞ্জুরে কল দেও, লুকোমানরে কল দেও। ওদের বোনরে আমার বুকে খুঁজে এনে দিতে কও। খাটে শুয়ে আছে অসুস্থ আজাদ সরকার। কতই বয়স হয়েছে রেনুর? সবে 15 বছর। ছোট মেয়েকে পুতুলের মতো লালন পালন করেছেন। পড়ালেখা শেষ করে যজ্ঞ পাত্রের হাতে তুলে দিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করবেন ভেবেছিলেন। বয়স তার 60-এর উপর। আজ আছে কাল নেই। পেট মোছা সন্তান রেনু। তিনি মরার পরে যেন মেয়ের সুখ নিশ্চিত হয় সেজন্য গোপনে সম্বন্ধীর ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছেন। আজ তার সেই ছোট্ট মেয়েটা কি করল? এত ভালোবাসা মোহাব্বতের বাপকে ভুলে কোথাকার কোনো ছেলের সাথে পালিয়ে গেল। একবার ও ভাবল না তার বাপ মার কি হবে? রেনু, রেনুরে বলে ফুপিয়ে উঠলেন আজাদ সরকার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় নাহিদ, রেনুর উদ্দেশ কেউ পায় না। ঢাকা থেকে আঞ্জু, লুকোমান, আহাদ বাড়ি এসেছে। ছোট বোনের খোঁজ পেতে লুকোমান, আহাদ এখন থানাতে। আঞ্জু মায়ের মাথায় পানি ঢালছে। চকমকে সরকার বাড়িটা যেন মরা বাড়িতে পরিণত হয়েছে।
গ্রামের মানুষ দলে দলে এসে তাদের দেখে যাচ্ছে। রেনুর পরিবারের সদস্যদের মৃত ব্যক্তির ন্যায় ট্রিট করছে। আঞ্জু আর না পেয়ে গালিগালাজ করে বসে। বেরিয়ে যেতে বলে সবাইকে বাড়ি থেকে। গ্রামের লোক উল্টে আঞ্জু সহ ভাই বোন বাপ মা সবাইকে কথা শুনিয়ে যায়। যে সরকারদের কেউ কখনো উঁচু গলায় কথা বলতে পারত না, সেই সরকারকে বাজে ভাষায় গালি দিতেও আজ কারো বিবেকে বাঁধল না। এটাই যেন হবার ছিল। আজাদ সরকার কখনোই বেজ্জতি সহ্য করতে পারবেন না। আঞ্জুর মায়ের হাতে পায়ে তেল মালিশ করে প্রতিবেশী এক ছোকরাকে দিয়ে বাজার থেকে পাউরুটি, কলা, বিস্কিট নিয়ে এলো। ঘরে আজ দুদিন থেকে রান্না নেই। ভাইয়েরা ক্ষুধা লাগলে বাইরে খায়। প্লেটে করে পাউরুটি কলা নিয়ে বাবার ঘরে দিয়ে আসতে গিয়ে দেখে দরজা বন্ধ। আঞ্জু কয়েকবার দরজা ধাক্কায়। আব্বা, ও আব্বা। দরজা খুলেন। আব্বা দরজা খুলেন। রুটি কলা আনছি। গলা দিয়ে না নামলে পানি দিয়ে ভিজিয়ে খান। আব্বা, ও আব্বা। কি করেন আপনি ঘরে? আমি আঞ্জু দরজাত দাঁড়ায় অনেকক্ষণ ধরে। ভর সন্ধেবেলা আপনি ঘুমান না জানি আমি। দরজা খুলেন। আজাদ সরকার দরজা খুলে না। আঞ্জুর চিৎকার করে ডাকাতে পাশের ঘরের 3 মেয়ে আর মা এসে দাঁড়ায়। মহিলা বলেন, সাড়া দেয় না? না চাচি, অনেকক্ষণ ধরে ডাকতেছি। আব্বা এই টাইমে জীবনেও ঘুমায় না। আঞ্জুর গলা আটকে আটকে আসছে। পাশের ঘর থেকে তার মা বলল, পৈছের জানালা খোলা আঞ্জু। তোর বাপরে ডাক। যা। মহিলার ছোট্ট মেয়েটি তখনই দৌড় দেয়। জানালা দিয়ে উকি দিয়ে বলে, আঞ্জু আফা জেঠায় নিচে পড়ে আছে। চোখ দুইটা গোল্লা গোল্লা করে উল্টা দেখা যায়। আঞ্জু আব্বা, আব্বা বলে জানালার দিকে ছুট লাগায়। ভদ্র মহিলা বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি। আঞ্জুকে ধরে রাখে। মেয়েদের বলে, বাইরে থেকে পুরুষ মানুষ কয়েকজনকে নিয়ে আয়। তাড়াতাড়ি দরজা ভাঙা লাগবো এইটা। আজাদ সরকারকে সদর হসপিটাল অবধি নিয়ে যাওয়া যায় না। পথিমধ্যেই গ্রামের ডাক্তার পালস চেক করে বলেন সিএনজি ঘুরাতে। আজাদ সরকার আর নাই তাদের মাঝে। লোকমান হো হো করে ফুপিয়ে ওঠে। তাদের মা স্বামীকে ঝাপটে ধরে পাথর বনে যায়। আঞ্জু আজাদ সরকারের জ্যেষ্ঠ কন্যা বুকের উপর ঝাঁপিয়ে পড়ে গগনবিদারী চিৎকার করে। আব্বা, ও আব্বা, আমার আব্বা। আজাদ সরকারের জানাজায় সামিল হয়েছেন মোল্লা বাড়ির পুরুষগণ। সরকার বাড়ির কেউ চোখ তুলেও তাকাননি। লোকমান ঝামেলা করতে গেলে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সহ মুরব্বীরা তাকে থামিয়েছেন। পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয় আজাদ সরকারকে। চেয়ারম্যান সাহেব কবর দেবার পর 2 পরিবারকে নিয়ে বসতে চেয়েছিলেন। লোকমান নিষেধ করেছে। চেয়ারম্যান অনেক বুঝিয়েও বসাতে পারেননি। তার উত্তর একটাই, বসলে কি আমাদের আব্বা ফিরে আসবে? যার জন্য আজকে আমাদের আব্বা নাই তারেও আমাদের দরকার নাই। সে জাহান্নামে যাক। আমরা আজ থেকে তার কেউ না। ইন্সপেক্টর সাব থানায় চলেন। আমি এই মামলা তুলে নিচ্ছি। রেনু নামের কারো সাথে আমাদের সম্পর্ক নাই। নরেন সরকার এই মামলা তুলতে দিলেন না। বরঞ্চ গত 4 দিন তিনি যা করেননি তাই করলেন। নাহিদের নতুন নম্বর পুলিশের কাছে দিয়ে দিলেন। নাহিদ মা ভক্ত ছেলে। মায়ের সাথে নতুন নম্বর দিয়ে প্রতিদিন একবার হলেও কথা বলে। সব কথাই বলে, কিন্তু সে কোথায় আছে কার কাছে আছে জিজ্ঞেস করার পর কিছু বলে না। ফোন কেটে দেয়। নরেন মোল্লা চেয়েছিলেন ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে। একটা ঘটনা ভুল যেহেতু ছেলে করেই ফেলেছে সেহেতু আপোষে মিটমাট করে নেওয়াই যাক।
কিন্তু কত বড় ভুল ছেলে করেছে এতদিন না বুঝলেও আজ বুঝতে পারছে। একটা জীবন কেড়ে নেওয়ার মতো ভুল। একজন বাবাকে তার পিতৃস্থান থেকে ছুঁড়ে ফেলার মতো ভুল। যে জন্ম দিয়েছে, এতগুলা বছর বুকে জড়িয়ে রেখেছে, দুদিনের মোহকে বড় করে সকল কিছু মিথ্যে করে দেওয়ার মতো ভুল। এটা ভুল নয়, এটা হলো খুন। খুন করেছে তার ছেলে। খুনির বাবা সে। থানা থেকে ডেকে পাঠিয়েছে দুই পরিবারকে। নরেন মোল্লা মেজ ভাইকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লুকমান গোধরে বসে আছেন, ওই মেয়ের মুখ আর দেখবে না সে। তার একটাই বোন, সে হলো আঞ্জু। রেনু নামের তার কোনো বোন নেই। আহাদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আঞ্জুটা নিশ্চুপ হয়ে গেছে। অবশেষে তাদের মা বললেন, রেনুকে একবার বাড়ি নিয়ে এসো লুকমান, তোমাদের আব্বার সাথে শেষ দেখা যেন যায় করে। আম্মা, যাও। লুকমান আহাদ বেরিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে। সরকার গিন্নির শান্তির সংসারে এখন শুধু হাহাকার আর চোখের জলে খেলা। একটা ঝড়ে সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ। ছেলে বউরা একবার শাশুড়িকে সামলায়, আরেকবার ননাসকে সামলায়। পরপর দুটো চেয়ারে মাথা নিচু করে বসে আছে রেনু এবং নাহিদ মোল্লা। অপরাধ করেছে তারা, আর অপরাধীরা মাথা নিচু করেই থাকে। নরেন মোল্লা একবার নিজের পাপিস্ট ছেলের দিকে তাকিয়ে দ্বিতীয়বার আর তাকালেন না। চেয়ারম্যান সাহেবও উপস্থিত। তিনি এসেছেন দুই পরিবারের রাগ অভিমান মিটিয়ে এক করে দিতে। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো লুকমান এবং আহাদের জন্য। তারা একবারের জন্য রেনুর দিকে তাকাল না। নাহিদ মায়া মায়া চোখে রেনুকে দেখল। হলদে থ্রি পিচ পরনে শুকনো মেয়েটা যেন আরো শুকিয়ে গিয়েছে এ কদিনে। সাহস করে প্রেমিকের হাত তো ভেগেছে, কিন্তু বাবা মা ভাইদের জন্য এক মুহূর্তের জন্য চোখের জলে নাকের জলে এক করা ছাড়েনি। নাহিদ সব সময় হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। আশ্বাস দিয়েছে রেনুকে। এই এখনো রেনু নিঃশব্দে কাঁদছে। নাহিদের ইচ্ছে করছে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দিতে, কিন্তু সে এখন পারবে না। তারা দুই পরিবারের সামনে থানার ভেতরে আছে। নাহিদ ভেবে পায় না এই মেয়েটার প্রতি এত কেন তার মায়া লাগে। নরেন সাহেব, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনার প্রাপ্তবয়স্ক ছেলের থেকে এরকম একটা বোকামি আশা করিনি। নরেন মোল্লা গম্ভীর হলেন, বললেন, আগে জিজ্ঞেস করেন তারা এই 5 দিন কোথায় ছিল, তারা বিয়ে করেছে কিনা। চেয়ারম্যান সাহেব প্রশ্ন করলেন, নাহিদ, কোথায় ছিলে তোমরা? এক বন্ধুর বাড়ি, তিতোপল্লা। বিয়ে করেছ তোমরা? জি। কাবিন নামা কই? রেনুর বয়স কম। কাবিন হয় নাই চাচা, আমরা মসজিদে বিয়ে করছি। ইমাম সাহেব বিয়ে পড়িয়েছেন। কোনো মসজিদ? তিতোপল্লা জামে মসজিদ। আইন এইটা মানবে না চেয়ারম্যান সাহেব। মেয়ে নাবালিকা। মেয়ের গার্ডিয়ান কি বলে? ইন্সপেক্টরের কথায় সবাই এবার লুকমান, আহাদের দিকে নজর দেয়। লুকমান বলে, আমাদের বোনের বিয়ের বয়স হয় নাই, আমরা তারে বাড়ি নিয়ে যেতে চাই। রেনু নাহিদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। নাহিদ প্রতিবাদ জানায়, আমরা কবুল বলে একে অপরের সাথে চিরজীবনের জন্য আবদ্ধ হয়েছি। আব্বা, আপনি কিছু কন। নরেন মোল্লা ঠান্ডা দৃষ্টিতে তাকান। চেয়ারম্যান বলেন, যেহেতু বিয়ে একবার হয়েই গেছে সেহেতু তো করার কিছু নাই। তবে এটা করা যায়, রেনু প্রাপ্তবয়স্ক হওয়া অবধি বাপের বাড়ি থাক। পরে তাদের রেজি করে বিয়ে পড়িয়ে ঘরে তুললেন। আহাদ ঝটপট বলে দেয়, যার কারণে আজ আমরা এতিম, তার জায়গা কোনো দিন সরকার বাড়িতে হবে না।
চমকে উঠে নাহিদ এবং রেনু। এতিম মানে? চেয়ারম্যান চাচা আম্মার আদেশ, শেষবারের মতো যেন রেনুরে আব্বার কবর দেখানো হয়। আর আমরা এটাও জানাই রেনুরে আব্বা মৃত্যুর আগে ত্যায্য কন্যা করে গেছে। সরকার বাড়িতে তার কোনো অধিকার নাই। কবরের উপর দেওয়া খেজুরের পাতা পাতা না সরিয়েই গা ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করছে রেনু। মাটি আচরে আচরে বলছে, আমি ভুল করছি আব্বা, আমারে মাফ করে দেও, তাও আমারে এতিম করে দিও না। তোমারে ছেড়ে গেছি জন্য তুমিও আমারে ছেড়ে গেলা। আমি তো তোমার সামনেই থামতাম, তুমি কেন আমারে ছেড়ে একেবারে দূরে চলে গেলা আব্বা? তোমার রেনু তোমারে ডাকে আব্বা। এতটা পাষাণ হইও না। আমি পাপ করছি আব্বা। কথা কও আব্বা। আমি তোমারে ছেড়ে আর কোনো দিন কোথাও যাব না আব্বা। তুমি যা কবা তাই শুনমু আব্বা। নিশুতি রাতে সরকার বাড়ির চারপাশে ছড়িয়ে যায় এক কুলাঙ্গার পাপী কন্যার আর্তনাদ। আব্বা, ও আব্বা, তোর জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হ। আর কোনো দিন তোর এই মুখ দেখাবি না। কবরের পাশে এসে কাটকাট গলায় বলল আহাদ। পেছনে পেছনে বেরিয়ে এলো আঞ্জু। রেনুকে টেনে তুলল কবরের উপর থেকে। সারা শরীরে কবরের মাটি। আমার আব্বারে মেরে ফেলেও তোর সাধ মিটে নাই? এখন কবরেও আজাব খাটাবি? তোর জিনিসপত্র সব বের কর। বেরিয়ে যা এ বাড়ি থেকে। না, যাব না। আমি আব্বারে ছেড়ে কোথাও যাব না। জিন্দা থাকতে তো ঠিকই ছেড়ে গেছস। মরা লাশের কবরে থেকে কি পাবি? ওর জন্য আজকে আমরা এতিম আফা। ওরে বের করো বাড়ি থেকে। ও আমাদের আব্বারে মেরে ফেলছে। আহাদ আঞ্জুকে বলে। না, আমি মারি নাই। আমি মারি নাই। আমি আমার আব্বারে খুব ভালোবাসি। আব্বা আমার কলিজা। আমি আব্বারে ছাড়া যামু না। বের হ শালি বারানি। নাগরের সাথে দূর আমার বাড়ির ত্রিসীমানা থেকে। লুকমান এসে চুলের মুষ্টি ধরে ধাক্কা দে। নিজেই ঘরে গিয়ে রেনুর জিনিসপত্র ছুঁড়ে ফেলে বাইরে। রেনু গিয়ে আটকায়। না ভাই, তুমি ফেলো না। আমি কোথাও যামু না। বিয়ে হয়েছে না তোর? যা তোর নাগরের সাথে বাড়ি থেকে বাড়াইয়ে যা। রেনু কাঁদতে কাঁদতে গিয়ে ঘরে দরজা দে। সে কোথাও যাবে না। আজ তার জন্য তার বাবা আর নাই মানতে পারছে না। কিশোরী মনে দাগ কাটে। নিজের দোষে সে আজ এতিম বাবা হারা। বছর 5 আগে আজাদ সরকারের স্ট্রোক হয়। সেই থেকেই তাকে চিন্তামুক্ত রাখে স্ত্রী ছেলে মেয়েরা। তার হার্টের অসুখ, সে কথাও জানত রেনু। সব জেনেও কেন এত বড় ভুল করল? নাহিদকে জোর করে পালিয়ে যাওয়ার আগে একবার ভাবল না? নাহিদ মোল্লা তার জীবনে না এলে আজ তার বাবা তার কাছে থাকত। সে ক্ষমা করতে পারবে না। নিজেকেও না, আর নাহিদ মোল্লাকেও না। না খেয়ে কি শুরু করছস? আমারে বিধবা বানাইছস। এখন কি সন্তান হারাও করতে চাস? আমারে ক্ষমা করো আম্মা। তোর ভাইদের অনুমতি না থাকলেও মোল্লার ছেলেরে বসার ঘরে বসাইয়ে রাখছি। এ বাড়ির ভাত তোর খাওয়া লাগব না। ওই বাড়ি গিয়ে খাস। ব্যাগ নে, তোর ভাইরা বাড়ি ফেরার আগে মোল্লার ছেলের হাত ধরে চলে যা। রেনু বিনা বাক্যে বসার ঘরের দিকে যায়। নাহিদ থানা থেকে যেদিন বাড়ি ফিরে সব শুনে হাফেজা বলে রেনুকে নিয়ে বাড়ি ফিরতে। সেই নাহিদ বের হয়েছে আর ফিরতে পারেনি বাড়িতে। বাবার কবরে রেনুর চিৎকার শুনেছে রাস্তায় পুলের উপর বসে। বারবার নিজেকে হেয় মনে হয়েছে। আজ এই ঘটনার জন্য নিজেকে দায়ী করে। রেনুর নিজেকে ঘরবন্দি করা থেকে সব শুনেছে সে, কিন্তু আসতে পারেনি রেনুর কাছে।
মজনুকে পাঠিয়ে রেনুর মাকে জানিয়েছে সে নিয়ে যেতে চায় রেনুকে। ভেতর ঘরে কি কথা হয়েছে সেটাও সে শুনেছে। রেনুর কালসিটে পড়া চোখ আর শুকনো মুখ, এলোমেলো পা ফেলা দেখে নাহিদের বুকে ব্যথা শুরু হয়। বড় বড় পা ফেলে জড়িয়ে ধরে রেনুকে। আমার সাথে চল রেনু, এখানে থাকলে তুই মরে যাবি। সবার অবহেলা, অনাগ্রহ আর পাপ বোধ তোকে বাঁচতে দিবে না। আমার সাথে চলে রেনু। রেনু নাহিদকে ছাড়িয়ে দাঁড়ায়। ধীর স্বরে বলে, আপনি আমার জীবনে প্রথম ভালোবাসা নামের একটা অভিশাপ নাহিদ ভাই। গত কয়েকদিনে আমি পুড়ে পুড়ে ক্ষয় হয়ে গেছি। এই সাপ থেকে এবার মুক্তি চাই। এত বড় কথা কস না রেনু। প্রেম মানেই পাপ। এই পাপ আমার আব্বারে নিয়ে গেল, ভাইদের পর করল, বোনের চোখে বিষ লাগাল, মায়ের পেটের কলঙ্ক হলাম, ভিটে মাটি ছাড়া হলাম। আর কিছু চাই না আমার, কিছু না। আমারে চাস না? ওই আপনিই তো আমারে ধ্বংস করলেন। আমি আর এই ধ্বংস চাই না। নাহিদের পাগল পাগল অবস্থা। এসব কথা কস না রেনু। তুই আমার, আমি তোর। 3 কবুল পড়ে মসজিদে বিয়ে করছি। এখন তুই আমার বউ রেনু, আমি তোর স্বামী। 3 তালাক দিল, এই তো এই বিয়ে ঘুচব তাই না? তাইলে তাই সই। আমি আপনারে তালাক দিলাম। 1 তালাক, 2। নাহিদ রেনুর মুখ চেপে ধরে। আল্লাহর দোহাই লাগে রেনু, আর একটা কথা উচ্চারণ করবি না। নাহিদ যেন খেপা পাগল হয়ে যায়। রেনু হাত ছাড়ানোর চেষ্টা করে। 2 জনে ধস্তাধস্তি হয়। আঞ্জু এবং তাদের মা এসে রেনুকে ছাড়িয়ে নেয়। রেনুর দিকে তাকাতেই বুক ধক করে ওঠে। এ কোনো রূপ সহজ সরল রেনুর, তার হিংস্র বাঘিনীর রূপ। খেপাটে গলায় বলে উঠে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। মুহূর্তেই পরিবেশ শান্ত হয়ে যায়। রেনু হাতে মুখ চেপে দৌড়ে বেরিয়ে যায়। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করে। লোকমান তাচ্ছিল্যপূর্ণ হাসে। আহাদকে বলে, এই বেটারে বাড়ির বাইরে দিয়ে আয়। রেনু উঠো, ভাত খা। লোকমান এসে দাঁড়িয়েছে শিয়েরে ভাতের থালা হাতে। রেনু বালিশের থেকে মুখ তুলে ভাইয়ের দিকে চায়। নাহিদকে প্রত্যাখ্যান করার পর থেকে তার চোখের জল শুকায়নি। লোকমানের আদুরে স্পর্শে রেনু গলে যায়। হিচকি তুলতে তুলতে বলে, বুকটা জ্বলছে ভাইয়া। লোকমান জানে এই জ্বালা কোনো জ্বালা। বোনকে লুকমা তুলে খাওয়ায়। রেনু বলে, নাহিদ মোল্লারে ভালোবাসি ভাইয়া। আমার খুব কষ্ট হয়তাছে ভাইয়া। কারে বেশি ভালোবাসস, নাহিদরে নাকি আমাদের আব্বা? আব্বা। কার প্রতি তোর বেশি ভালোবাসা, নাহিদের প্রতি নাকি ভাইয়া? ভাইয়া। লোকমান মৃদু হাসে। প্রশ্ন করে, যারে সবথেকে বেশি ভালোবাসস তারে মারলি কেন? এই তোর ভালোবাসা? রেনু কান্নার স্বর বাড়িয়ে দেয়। লোকমান ছোট বোনটাকে কাছে টেনে বসায়। মাথায় হাত রাখে। আব্বা কি জানোস? জন্মদাতা। আম্মা কি জানোস? জন্মদাত্রী। পৃথিবীর সবাই তোরে ফেলে দিলেও আব্বা আম্মা কোনো দিন ফেলব না। ভাই কি জানোস? দ্বিতীয় বাবা। বোন হলো দ্বিতীয় মা। এক নারে সিদ্ধ। এই রক্তের সম্পর্ক খণ্ডান যায় না। এখন তুই যদি নাহিদ মোল্লার কথা বলস তাহলে বলবো তোর কাঁচা বয়সের মোহ। যজ্ঞ ছেলে হতো আমি নিজে আব্বারে বোঝাতাম। কি সে তোর যজ্ঞ না? তুই আমাদের বড্ড আদরের বোন। 15 বছর বয়স হয়েছে, এখনো আম্মা খাইয়ে দেয়। শরীর নাই বললেই চলে। কত জড়িবুটি এনে রাখে তোর জন্য আব্বা। রান্না বান্নার ধারে কাছে যাস না।
মোল্লা বাড়ির রূপ জানোস? জয়েন্ট ফ্যামিলি। সংসারের কাজ বাজ আর কিছু মানুষের নিচু ধ্যান ধারণায় নিমজ্জিত। সেই বাড়িতে রূপ আর গোতর খাটানো ছাড়া মেয়েদের কোনো ভবিষ্যৎ নাই। 18 হলেই পার করে শ্বশুরবাড়ি। বউদের জীবন ওই রাজপ্রসাদেই বন্দি। কখনো দেখছিস সে বাড়ির কোনো বউরে? কাউরে দেখোস নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই বাড়ির কেউ তোকে পছন্দ করে নাই। বড় ছেলের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব দিয়েছে। ওই বাড়িতে তুই কোনো দিন সুখী হবি না। তোর পড়াশোনা হবে না। যদিও পড়াশোনা করাই যখন তুই গ্র্যাজুয়েট হবি, ভালো প্রতিষ্ঠানে চাকরি করবি, তখন দেখবি এই ধনকুব নাহিদ মোল্লা তোর কত নিচে দাঁড়িয়ে আছে। কলিগদের কাছে তাকে নিয়ে যেতে পারবি না। মূর্খ পুরুষের শিক্ষিত বউ। 13 বছরের ভেদাভেদ তোদের। ব্যবসায়িক চিন্তা ভাবনায় তোর আগেই বুড়ো হয়ে যাবে। সুখ পাবি না। অল্প বয়সে বাচ্চা নিতে বললে মরেও যেতে পারিস। এত রিস্ক নিয়ে কিভাবে তোকে তুলে দেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে বলতো? উল্টোটাও তো হতে পারে ভাইয়া। পাল্টাতে পারবি মোল্লা বাড়ির মেয়েদের নিয়ে চিন্তাভাবনা? বাড়ি ছাড়। নাহিদের বয়স কমাতে পারবি? শিক্ষিত বানাতে পারবি? কম্পিউটার দোকানদার পরিচয় পাল্টাতে পারবি? তোর ভাইয়েরা ইঞ্জিনিয়ার, কত নাম কাম। তুই আমাদের সাথে নিয়ে দাঁড় করাতে পারবি? এই যুগে কে মূর্খ থাকে? বাস্তবতা অনেক কঠিন রেনু। বয়স হোক, ধীরে ধীরেই বুঝবি। একটা টাইম আসবে নাহিদের সবকিছু তোর বিপরীত হবে। সহ্য করতে পারবি না নাহিদকে। সংসারের সুখ নামক পাখি উড়াল দিবে। টাকা পয়সা দিয়ে কি করবি? তোর কি কম আছে? আমরা চাই তুই সুখে থাক। যতদিন আছিস ভালো থাক। যেটা ভালোবাসা বলছিস সেটা বয়সের দোষ ছাড়া কিছু না। নাহিদকে ভুলে যা। বাবা মার বিরুদ্ধে গিয়ে কোনো সংসার সুখের হয় না। সারা জীবন ঠকবাজের তকমা লাগিয়ে আমি চলতে পারবো না ভাইয়া। এখনো নাহিদের পক্ষে কথা বলতেছিস? একবার তার পক্ষ নিয়ে বাবাকে শেষ করছস না? এখন কাকে শেষ করবি? মাকে? না না, তোর দায়িত্ব আমি নিলাম। বাইরের মানুষের কথা না ভেবে নিজের পরিবারের দিকে একবার তাকা। আজকে তোর কারণে সব ছন্নছাড়া। রেনু বিড়বিড়িয়ে বলে, রেনু ছাড়া নাহিদও ছন্নছাড়া। নাহিদের বাড়ি ফেরার তাড়া নেই। মা বলেছিল বউ নিয়ে ফিরতে। বউ নেই, নাহিদের কেউ নেই। রানা জোর করে তার বাড়িতে নিয়ে এসেছে। রানার মা একবেলা দুবেলা বলে কয় নাহিদকে খাওয়ায়। মজনু 2 বাড়ির খবর এনে দেয় নাহিদকে। রেনু ঘর থেকে বের হয় না। নাহিদের বাড়ির সবাই নাহিদকে বাড়ি ফিরে আসতে বলে। বিকালের দিকে হাফেজা বেগম আসে নাহিদকে নিয়ে যেতে। মায়ের স্পর্শ পেতেই নাহিদ হাউমাউ করে কান্না জুড়ে। হাফেজা বেগমের কঠিন ব্যক্তিত্ব নরম হয় না। মজনু দরজায় দাঁড়িয়ে হাঁসফাঁস করে। রেনু তোমারে তালাক দিছে কওনাই কেন আমারে? হাফেজা বেগমের প্রশ্নে নাহিদ কান্না থামিয়ে দেয়। আমি গিয়েছিলাম রেনুরে নিয়ে আসতে। গিয়ে শুনলাম সে তোমারে বাতিল করছে। এই কথাটা আগে জানলে তোর আব্বার অবাধ্য হয়ে সরকার বাড়িতে পা মারাতে হতো না। নাহিদ ঝাঁঝের সাথে বলে, বাতিল করছে কইলেই হব? আমি করছি বাতিল? আমার বউ চাই। আমি কেন বাতিল করব? দেখ বাবা, রেনু তোর বউ না। আইনি মতে তোদের বিয়ে সম্ভব হয়নি। ধর্ম মতেও তোদের বিয়ে গ্রাহ্য হবে না। যে মেয়েকে বিয়ে করেছিস তার বোধ বুদ্ধি হয়নি নিজের ভালোটা বুঝার, তাই এরকম একটা বোকামো করেছে। তোকে নিয়ে পালিয়ে মসজিদে গিয়ে কবুল বলে গ্রহণ করেছে, আবার তালাক বলে ত্যাগও করেছে।
যেখানে পালিয়ে বিয়েও ঠিক না, আবার ধর্মমতে মেয়েরা তালাকও দিতে পারে না। সে যে কতটা অবুঝ তা তার কর্মেই প্রকাশ পায়। ছেলেখেলা আর বাস্তবিকের ধারণা তার এখনো হয়নি। হোক বা না হোক, যে মেয়েকে বিয়ে করেছিস সেই মেয়ে যার দায়িত্বে আছে সে তোর হাতে মেয়ের দায়িত্ব তুলে দিয়েছে। আমরা যে তোর গার্ডিয়ান আছি, আমাদেরকে নিয়েই কি তুই বিয়ে করেছিস? দুইটা সাক্ষী দেখাতে পারবি যে তোদের বিয়ের সাক্ষী হয়েছে? হুজুর কটা টাকা হাতিয়ে নেবার লোভে তোদের মুরগি বানিয়ে ছেড়েছে। হাদিসে বারবার বলা হয়েছে বৈধ গার্ডিয়ান ব্যতীত বিয়ে অবৈধ, অবৈধ, অবৈধ। এই বিয়ে আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না, বরং একটা দুর্বল হৃদয়ের মানুষের প্রাণ কেড়ে নিল। শিক্ষিত কোনো পরিবার চাইবে তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক হবার আগেই বিয়ে দিতে? তোর জেদের কারণে আজ এত কিছু হয়ে গেল। রেনুরে গ্রোয়াম ছাড়তে বলা হয়েছে। সে তোমার বউ না। আমি তোমারে পছন্দ করে বিয়ে করাবো। এখন চলো বাড়ি চল। নাহিদ ঘর ছেড়ে রাস্তা ধরে। হাফেজা বেগম গলা বাড়িয়ে ডাকে, নাহিদ যাইবা না? রেনু গ্রোয়ামে নাই, শহরে রওনা দিছে। তারে আর পাবে না। পরিশিষ্ট বড় বাজারে ৭-৭টি বিল্ডিং। মোল্লা বাড়ির ৩ কর্তা আলাদা হয়েছে। হাফেজা বেগম প্রায় অসুস্থ থাকে। ছোঁয়া এখন এক হাতে বড় সংসারটা সামলায়। দিন শেষে যখন হাঁপিয়ে যায় তখন ইচ্ছে করে নাহিদ তার মাথায় একটু হাত রাখুক, একটু খানি যত্ন নিক। উজ্জ্বল বর্ণের তসতসে চেহারা ম্লান দেখায়। নাহিদ সকাল ৮টায় খেয়ে দোকানে যায়, ফিরে রাত ১টা-১:৩০টায়। প্রয়োজন ছাড়া কথাও হয় না। ছন্নছাড়া সংসার, কাঁধে শুধু দায়িত্বের বোঝা। সিগারেটে ফুঁক দিয়ে নাহিদ ধোঁয়া ছাড়ে ছোঁয়ার মুখে। ভ্রু নাচিয়ে হেলতে দুলতে জিজ্ঞেস করে, কি গিন্নি? ফকফকা মুখ কালো দেখায় ক্যা? রূপে ভাটা পড়ল নাকি? তোমার ছেলের স্কুলে ডাকছে, কাল সকালে গিয়ে দেখা করে আসবা। ফেল করছে তো করব না? কার ছেলে দেখতে হবে না? নাইম ঠোঁট গলিয়ে হাসে। ছোঁয়াকে অদেখা করে সুরা নিয়ে বসে। ২ দিন গলা ভেজে নাই ব্যবসার দৌড়াদৌড়িতে। আজ রাতে অমৃত পান করবে। ছোঁয়া বড় বড় পা ফেলে সামনে আসে। এক ছোবলে বোতল হাতিয়ে নেয়। নাহিদ চোখ রাঙায়। বেয়াদবি আমি সহ্য করি না ছোঁয়া। ভালো মানুষের পো। এইগুলো ভালো মানুষে খায়? ছেলে বড় হইতেছে, এখন ভালো হইতে পারেন না? লেকচার না দিয়ে বোতল দিয়ে সামনে থেকে যা। ওই তরতরানি রেনু আপনেরে কানি আঙুলের দামও দেয় না। আর আপনি ওই ছেমরির জন্য আমার সাথে রাগ দেখান। শালি রাক্ষসী পেতনি এত বছর পরেও আমারে একটা মুহূর্তের জন্য শান্তি দেয় না। নাহিদ একলাফে উঠে ছোঁয়ার চুলের মুষ্টি চেপে ধরে। দাঁত কিরমির করে বলে, তোরে বলছি না লেকচার না ঝাড়তে? যার এত বড় অপরাধের পরেও আমার মুখ থেকে একটা গালি বের হয় নাই, তুই তারে কোনো সাহসে গালি দিস? নাহিদের এই ভয়ঙ্কর রূপে ছোঁয়া পদে পদে ভয় পায়। যে নাহিদকে ব্ল্যাকমেইল করে ছোঁয়া বিয়ের আসরে বসিয়েছিল সেই নরম মনের নাহিদ আর নেই। এখনকার এবং আগের নাহিদের মধ্যে বিশাল ফারাক। ছোঁয়ার চোখের জল গড়িয়ে পড়লে নাহিদ ছেড়ে দেয়। মুচকি হেসে হেয়ালি করে জানতে চায়, গিন্নি রাজ এত তেজ কেন? রেনু গ্রোয়ামে আসছে? ছোঁয়া তাড়াহুড়ো করে মাথা নাড়ে। না না, রেনু আসে নাই। আসে নাই? আসছে। খবরটা দেবার জন্য ধন্যবাদ তোমারে। ছোঁয়া নাহিদের হাত ধরে ফুপিয়ে ওঠে। নাহিদ মাথায় হাত রাখে। আমার সাথে তেজ দেখাবে না ছোঁয়া। আমি তোমার তেজের ধার ধারি না। তোমার উচিত আমারে সমীহ করে চলা।
আমি একটা মানুষ, তোমারে সব দিছি, যখন যা চাও তাই দিছি, সব আবদার পূরণ করছি, ছেলের মা বানাইছি, যখন আমারে প্রয়োজন হয় তোমার ডাকে আমি চলে আসি। তোমার উচিত আমার প্রতি কৃতজ্ঞ থাকা। আপনার মনে তো জায়গা দেন নাই। মেয়ে মানুষের এই একটা দোষ, বসতে দিল শুইতে চায়, লোভ বেশি। যাও ঘুমাও, বোতল দুইটা ফ্রিজে রেখে দাও। আমার আজ কোনো কিছুতেই নেশা হবে না। উঠোনে লাল তাঁতের শাড়ি মেলছে রেনু। নানির কোলে তার 1 বছরের মেয়ে নুরি, দেখতে বাবার হুবহু কপি। তামাটে রংটাও পেয়েছে বাবার। মোটাসোটা মেয়েটাকে দেখতে ভয়ঙ্কর লাগে। মা বলেই নারীর টান, নয়তো অন্য কারো বাচ্চা হলে রেনু কোলেও নিত না। নুরির বাবা এখন থানার ওসি। বাড়িতে দুদণ্ড বসার সময় নেই তার। বান্ডিলে বান্ডিলে টাকা হাতে দিয়েই খালাস। এই মেয়েটা নিউমোনিয়া হয়ে মরতে বসেছিল। 8টা দিন হাসপাতালে মেয়েকে নিয়ে নির্ঘুম রাত কাটালো, বাবার দেখা নাই। ফোন করে খোঁজ খবর নিলেই দায়িত্ব শেষ হয়ে যায়। এ নিয়ে তুমুল ঝগড়া হয়েছে তাদের মাঝে। প্রতিবার বেড়াতে এলেও এবার রাগ করে বাড়ি এসেছে। একদিনের বেশি সেই রাগ টিকল না। রাত 10টায় ফরিদ এসে শ্বশুরবাড়ি হাজির। বউকে মানাতে তার পুরো রাত কেটে গেছে। আজ রাতেই আবার বাস ধরবে। যখন প্রয়োজন পড়বে তখনই তার দেখা পাওয়া যাবে। প্রয়োজন শেষে দেশকার্যে ব্যস্ত হয়ে যাবে। রেনু মাঝে মাঝে ভাবে, এটা কি জীবন? এটাই কি স্বামী স্ত্রীর সম্পর্ক? শরীরের খোরাক মিটল তো আর কিছু নেই। চেঁচামেচির আওয়াজ শুনে রেনু ঘরমুখে দৌড় দেয়। ফরিদ শাশুড়িকে ইচ্ছামতো ঝাড়ছে। আপনি লাই না দিল তো আপনার মেয়ে এত বার বাড়ে না ফুফু। আপনার লাই পেয়েই তো সাহস করে আমার উপর চেঁচামেচি করে, আবার বাড়ি থেকে বেরিয়েও আসে। সরকারি চাকরি করি, আপনের মেয়ে কই কি করে বসবে, মাথা কাটা যাবে আমার। রেনু তার বাপের বাড়িতেই আসে ফরিদ, সেজন্য তোমার মাথা কাটা যাবে না। বাপের বাড়ি ঢুকার আগে কার বাড়ি ঢুকে আমি কি সাথে আসি যে জানব? কি আছে এই গ্রামে যে আপনার মেয়ের সংসার ছেড়ে বছরে বছরে আসতে হবে? জানি না কিছু ভাবছেন কার জন্যে আসে? রেনুর মা রেগে যায় ভাইপোর উপর। রেনুর হাত টেনে সামনে এনে ব্লাউজের পেছনের হুক খুলে দেয়। পিঠের উপর চওড়া 3টা দাগ, দেখেই বোঝা যাচ্ছে ক্ষত এখনো কাঁচা। আঙুলে ইশারা করে, এর জন্য আসে রে হারামজাদা, আর কারো জন্য না, তোর মারের জন্য আসে। চোর চোর তার মতো পিটাস। ওই তোর কি মায়া হয় না? বউ হবার আগে তোর বোন লাগে, নিজের রক্ত। এইভাবে ধরে পিটাস, তোর বুক কাঁপে না? আমিই ভুল করছি, তোর হাতে তুলে দিয়ে মেয়েটারে আমি ভুল করছি। রেনু মুখ চেপে কাঁদে। ফরিদ নুরিকে নিয়ে রাগের চোটে যে ঘরে ব্যাগ রাখা আছে সে ঘরে যায়। রেনুর মা রেনুর মাথায় হাত রেখে বলে, আমি লুকোমান আহাদের সাথে কথা কইতেছি, তোরে আর যাইতে দিব না। কাউরে কিছু বলে লাভ নাই মা, যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত। এক বোনের জন্য আর কত চিন্তা করবে? ফরিদ নুরিকে হাফ প্যান্ট ফ্রক পরিয়ে রেডি করাই। রেনুকে বলে, যদি যেতে চাও তাহলে চলো, নয়তো আমি আমার মেয়ে নিয়ে গেলাম। অগত্যা রেনু পেছনে পেছনে রওনা দেয়। যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে একচোট কেঁদে নেয়। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এদিক ওদিক বারবার দেখছে রেনু। যতবারই আসে একখানা চাঁদমুখ দেখতে পায়। সে বামুন হয়ে চাঁদের দেখা পেলেও ছুঁতে পারে না। এবার সে এসেছিল হুটহাট করে, দুদিনও থাকতে পারল না।
মানুষটা কি তার আসার খবর আদৌ জানে? নুরি কেঁদে ওঠে। রেনু হাত পাততেই কোলে আসে। ফরিদ বলে, মেয়ের মনে হয় খিদে লেগেছে, বাসে উঠি আগে, এইখানে বুকের দুধ দিতে পারবো না, বাস আরো 10 মিনিট দেরি আছে, চলো ওই চায়ের দোকানের পেছনে বসে খাওয়াও। চা দোকানের পেছনের 2 বেঞ্চি ফাঁকা। রেনু সেখানেই বসে নুরিকে খাওয়ায়। মামা চা দেন। বেচা কেনা কেমন চলে? ভালোই না? ভালোই মামা। কয়েকদিন আপনার জন্যে ভালোই বেচাকেনা হবে মনে করলাম, কিন্তু আজ তো চলে যাইতেছে। আর তো আসবেন না? নাহিদ চা হাতে দাঁড়ায়, চুমুক বসিয়ে পুরো চত্বর চোখ বুলায়। আরেক চুমুক দিয়ে দোকানে ঢুকতেই চোখ পড়ে রেনুর বরাবর, একেবারে লাস্ট বেঞ্চে বসে বাচ্চা কোলে নিয়ে। পাশে কে? রেনুর স্বামী। গুমোরা মুখে কালো স্বাস্থ্যবান লোকটা বসে আছে। রেনুর স্বাস্থ্য বোধহয় একটু কমেছে। বাচ্চা হতে যে এলো ওজন কত ছিল? 75 কেজি। স্বাস্থ্য কমপ্লেক্সের ছেলেটা বলেছিল। এখন রেনু তার থেকে অনেকটাই কম। ভরাট গাল, চেহারাই পরিবর্তন হয়ে গেছে। আগে থেকে অবগত না থাকলে কেউ চিনতেই পারবে না রেনুকে। তবে নাহিদ চেনে। রেনুর একটা আঙুল দেখেও এটা রেনুর আঙুল নাহিদ বলতে পারবে। রেনুর বুক দুরু করছে। নাহিদ এগিয়ে আসছে। একদম রেনু বরাবর থেমে পাশের খালি বেঞ্চটায় বসে সে চুপচাপ চা শেষ করে। আর চোখে তাকিয়ে দেখে ফরিদ ফোনে কল করছে, আর কিছুক্ষণ পর পর রেনুর দিকে রাগী লুক দিচ্ছে। নাহিদ মাথা ঝাঁকায়। এই লোককে গুন্ডাগিরিতেই দেখতে ভালো লাগতো, পুলিশের চাকরি কেন করছে? সাধারণ মানুষগণ পুলিশকে গুন্ডা ভেবে ভয়ও করতে পারে। রেনু যে স্কুলে পড়ায় সেই স্কুলে ভালো ছেলে ছিল না? বাপের কথা রাখতে একেই বিয়ে করতে হলো। বাসে ডাক পড়েছে, এসো বলে ফরিদ ব্যাগ নিয়ে উঠে যায়। পিছু পিছু রেনুও। নুরিকে বুকে চেপে হাঁটা দেয়। ফরিদ হাঁটার গতি কমিয়ে নিচু স্বর শাসায়, নাগররে খবর দিয়ে আনিয়েছ রেনু? বাসায় একবার যাই। তোমার নাগররে দেখার কত শখ আমি বের করব। রেনুর চোখে জল চলে আসে। অদূর যন্ত্রণাময় সময়টা যেন চোখে ভাসে। তার নিস্তার নেই। সব মার শরীরের উপর পড়বে। বাসটা উঁচু বেশি। নুরিকে কোলে নিয়ে রেনু বাসে উঠতে পারবে না। কারো হাতে দিতে হবে। ফরিদের দুহাতে দুটো ব্যাগ। সে এখনো রেনুর দিকে তাকিয়ে রাগী লুকে। রেনু শ্বাস নেয়। উঠার সিরিয়াল আসার আগেই গলা বাড়িয়ে ডাকে, নাহিদ ভাই, নুরিরে একটু কোলে নেন তো, আমার বাসে উঠতে সমস্যা হচ্ছে। রেনুর ডাক উপেক্ষা করার ক্ষমতা কি নাহিদের আছে? চিলের মতো এসে নুরিকে কোলে তুলে নেয়। নুরি নামটা রেনু বোধহয় তার নামেই করেছে। ফরিদের রাগকে কেউ পাত্তা দেয় না। পাত্তা দিলও মাফ নেই, না দিলও মাফ নেই। যা হবার হবে। রেনুর এই সাহসী কাজের জন্য ধপধপ করে বাসে উঠে বসল ফরিদ। রেনু তাচ্ছিল্য হাসল। লোকটা মনে হয় ভাবছে এখন যদি তাকে একা পেত কেটে পিস পিস করে শান্তি হতো। তোমার মেয়েটা কিউট আছে। বাবার মতো হয়েছে। ওই চেহারার কেউ কিউট হয় না। তবে দোয়া করবেন ভালো মানুষ যেন হতে পারে। নাহিদের কোল থেকে রেনু নুরিকে নেয়। নাহিদ প্যান্টের পকেটে হাত রাখে। রেনুর ওই চোখ জোড়া মনে হয় কিছু বলবে। নাহিদ চকিতে জিজ্ঞেস করে, রেনু কিছু বলবে? আর হয়তো গ্রোয়ামে আসতে পারবো না নাহিদ ভাই। আপনি ক্ষমা করতে পেরেছেন আমায়? কন্ট্রাক্টর রেনুকে বসতে বলে বাস ছেড়ে দিবে।
নাহিদ জবাব দেয় না। রেনু জবাব না পেয়ে সিটে গিয়ে বসে। হ্যাঁ, রেনু নাহিদের থেকে ক্ষমা চেয়েছে। তবে দুই পরিবারের মাধ্যমে উত্তম তালাকের বছর 4 পর যখন রেনু প্রাপ্তবয়স্ক এবং নাহিদের 2 মাসের একটা পুত্র সন্তান আছে। দ্বিতীয় ক্ষমা চেয়েছিল রেনুর বিয়ের আগে চিঠির মাধ্যমে। নাহিদ সেই চিঠি আজও দোকানের ক্যাশ বাক্সে রেখে দিয়েছে। তৃতীয় এবং শেষ ক্ষমা বোধহয় আজই চেয়ে নিল জল ছল ছল দৃষ্টিতে। বাসের জানালা দিয়ে রেনু তাকিয়ে আছে। নাহিদ ধীর হেঁটে কাছে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকারে তাকিয়েই বলে, আমি তোমায় ক্ষমা করেছি রেনু, তবে পুরোপুরি নয়। আজও বুকের বা পাশের ক্ষতে যন্ত্রণা হয়। এই ক্ষত যবে মিলিয়ে যাবে তবেই তুমি ক্ষমা পাবে, এর আগে নয়। সমাপ্ত।